শোনো ফ্রোজেনের গল্প। ফ্রোজেন অডিবল, খেয়াল রাখে তোমার মনের। এক অমাবস্যার রাত, এক গভীর দুর্ভেদ্য পাহাড়ি বাঁশবনের মধ্যে দিয়ে শুকনো পাতার খসখস শব্দ তুলে হেঁটে চলেছে এক যুবক। সে কোথায় চলেছে সে জানে না, কিন্তু কিসের এক অমুক টান যেন সে অনুভব করে চলেছে সব সময়। দূর থেকে ভেসে আসছে মাদলের শব্দ, কিছু যেন একটা উৎসব হচ্ছে। হঠাৎ হঠাৎ সে আবিষ্কার করে এক বিশাল পুরনো শাল গাছের তলায় এক আশ্চর্য ভয়ঙ্কর জিনিস, কাঠের খোদাই করা এক বিকট ভয়ালো দর্শন দেবতার মূর্তি। তারই পায়ের কাছে পিছমোড়া করে বেঁধে ফেলে রাখা হয়েছে একটা শিশুকে। শিশুটি কেঁদে চলেছে হাপস নয়নে অনবরত, কিন্তু সেদিকে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। দেখেই বোঝা যাচ্ছে এই দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হবে সেই শিশুটিকে। এদিক সেদিক ছড়িয়ে রয়েছে আরও কিছু রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহ, রক্তের ধারায় ভেসে যাচ্ছে সেখানকার মাটি। কি ওটা? কি ভয়ঙ্কর, কি নৃশংস! ওটা তো একটা মূর্তি। সে মূর্তি ওটা দেবতার নাকি অপদেবতার নাকি কোনো শয়তানের? না 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 না, এ মূর্তি কখনো কোনো দেবতার হতে পারে না। আরে মূর্তির গলায় ওটা কি চকচক করছে? তাবিজ! এক অজানা ভয় নিমেষে গ্রাস করে যুবককে, কিন্তু তার সঙ্গে তার মনে জমে ওঠে কৌতূহল। সঙ্গে থাকা ক্যামেরাটার সদ্ব্যবহারের এটাই উপযুক্ত সময়। এই দৃশ্য ফ্রেমবন্দি না করতে পারলে তার শান্তি নেই। নিজের শহরে ফিরে গিয়ে সবাইকে তার এই দূরদর্শিতার পরিচয় দিতে হবে তো। আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে নিজের ক্যামেরাতে ফোকাস করে যুবক। যা করতে হবে তা অতি সন্তর্পণে। কিন্তু তার কার্যসিদ্ধি আর হয় না। টের পেয়ে যায় ওই আদিবাসীদের দল। কেউ লুকিয়ে ছবি তুলুক তা একেবারেই পছন্দ নয় আদিবাসীদের। ক্ষিপ্ত হয়ে ওঠে তারা। প্রচণ্ড আক্রোশ নিয়ে তেড়ে আসতে থাকে ওই আদিবাসীদের দল। সঙ্গে প্রবল বেগে ধেয়ে আসতে থাকে তাদের নিক্ষেপ করা বর্ষা আর তীরের ঝাঁক। অপ্রস্তুত হয়ে পড়ে সেই যুবক। সে বোঝে এদের হাতে ধরা পড়লে তার মৃত্যু আসন্ন। পালাতে হবে, এক্ষুনি এখান থেকে পালাতে হবে। তবে এত সহজে তো হাল ছাড়বার পাত্র সেই যুবক নয়। ছবি তোলা হলো না তো কি আছে, কিন্তু এই তাবিজটা, না না তাবিজ নয়, কবচ। নিশ্চয়ই ওটা রক্ষা কবচ। ওটা হাসিল করেই ছাড়বে সে। দৌড়ে পালাতে গিয়েও ঘুরে দাঁড়ায় সেই যুবক। ঘন ঘন তীরের বর্ষণ থেকে নিজেকে বাঁচিয়ে রুদ্ধশ্বাসে দৌড়ে চলে সেই ভয়ানক মূর্তির দিকে। মূর্তির কাছে গিয়ে এক প্রকার ঝাঁপিয়ে পড়েই তার গলা থেকে টেনে ছিঁড়ে নিতে চায় সেই কবচটা। কিন্তু ঠিক সেই মুহূর্তেই কেঁপে ওঠে যেন চারপাশের মাটি, যেন হঠাৎ আছড়ে পড়া কোনো ভূমিকম্প। মূর্তিটা এবার ঝলঝল করে ওঠে, আর সেই সঙ্গে মূর্তির চারপাশে ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে থাকে একটা কালো ধোঁয়ার কুণ্ডলী। নিমেষে যেন হতবাক হয়ে যায় সেই যুবক। সেই ধোঁয়ার কুণ্ডলী ক্রমশ পাক খেতে খেতে ধীরে ধীরে এক নারী অবয়বের আকার ধারণ করে। ভয়ঙ্কর তার চেহারা, কালো মিশমিশে তার শরীর, টকটকে লাল চোখগুলো যেন আগুনের মতো জ্বলছে। চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো, পাকানো শনের দড়ির মতো। হাওয়ায় উড়ে আরো যেন ভয়াবহ আবহের সৃষ্টি করছে সেগুলো। ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে পড়ছে তার তাজা রক্তের ধারা। তীব্র হুঙ্কার দিয়ে হেসে ওঠে একবার সেই নারী অবয়ব। তার আবির্ভাবে যুবককে এতক্ষণ ধরে ধেয়ে আসা ওই আদিবাসীদের দল যেন কাঠ পুতুলের মতো নিঃসাড় হয়ে গেল।
যেন তাদের প্রত্যেকেরই পা মাটির সঙ্গে আঠার মতো লেগে গেছে। থেমে গেল শত শত নিক্ষিপ্ত তীরের বর্ষণ। কি হচ্ছে কিছুই যেন বোধগম্য হচ্ছে না যুবকের। কে তুমি? আমি আকিকা, দেবতা আয়ুর একমাত্র সেবিকা ও অনুচরী। তুই কি এই কবচ নিতে চাস? কিন্তু এত সহজে তো এই কবচ পাওয়া যাবে না। তার জন্য দেবতাকে খুশি করতে হবে যে। জানিস দেবতা আয়ু কিসে সন্তুষ্ট হন? রক্তে। মানুষের তাজা রক্তে। তার যে অনেক খিদে, আর তিনি সন্তুষ্ট হলে তার প্রসাদের ভাগ আমিও পাই। দে দে, দেবতাকে রক্ত দে। রক্ত? রক্ত কোথায় পাবো? ওই যে দেখতে পাচ্ছিস ওই শিশুটিকে বেঁধে রাখা হয়েছে, ওই শিশুটিকে তুই বলি দে। ওই শিশুর রক্ত তুই দেবতা আয়ায়ুর পায়ে সমর্পণ কর, তাহলেই তিনি তৃপ্ত হবে। বলি? আমি নরবলি দেব? হ্যাঁ, দিবি দিবি। আর সময় নষ্ট করিস না, দেবতার পুজোর সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে। যা যা, হাতে তুলে নে খড়গ আর উৎসর্গ কর শিশুকে ওই দেবতার উদ্দেশ্যে। যা যা যা। আকিকার কথায় প্রভাবিত হয়ে যায় যুবক। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে সে, যেন মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যেতে থাকে সে সেই শিশুর দিকে। তার চোখে মুখে ফুটে ওঠে এক নৃশংসতা, এক অদ্ভুত ক্রূরতা। যুবক যেন নিজের মধ্যে আর থাকে না। তাকে চালনা করে যায় দেবতা আয়ায়ুর সেই অনুচরী আকিকা। টেনে হিঁচড়ে শিশুটিকে হাঁড়িকাঠের সামনে নিয়ে আসে যুবক। তারপর বলপূর্বক শিশুটির মাথা চেপে ঢুকিয়ে দেয় হাঁড়িকাঠের মধ্যে। তারপর হাতে খড়গ তুলে তীব্র একটা হুঙ্কার ছেড়ে এক কোপে ধর থেকে আলাদা করে দেয় শিশুটির মাথা। ফিনকি দিয়ে ছুটতে থাকে রক্ত। খানিক ছটফটিয়ে স্থির হয়ে যায় শিশুটির মস্তকহীন দেহ। শাবাশ শাবাশ, এই তো তুই পেরেছিস। সাথে সাথে একটা তীব্র আলোর ঝলকানি যেন ঠিকরে বেরিয়ে আসে সেই ভয়ানক মূর্তির থেকে। সেই আলোর ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যায় যুবকের। আকিকা তার হিস হিসে গলায় বলে ওঠে, দেবতা আয়ু তুষ্ট হয়েছেন তোর কাজে, তিনি তোকে আশীর্বাদ করছেন। এবার তুই যা চাস তাই পাবি। যুবক যেন সানন্দে লাফিয়ে ওঠে। এইবার তার বহু প্রতীক্ষিত সেই কবচ আদায়ের পালা। তাড়াতাড়ি দৌড়ে গিয়ে সে ওই মূর্তির গলা থেকে টেনে খুলে নেয় সেই কবচটাকে। এই তো পেয়েছি। এবার এই কবচই হবে আমার উন্নতির চাবি কাটিয়ে। এর ঠিক 2 মাস পরে। না না না, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। তোমার মতো ঠক জোচ্চোর একটা লোকের সাথে আমি আর এক ছাদের তলায় থাকতে পারবো না। তোমাকে স্বামী বলতে না এখন আমার ঘেন্না হয়, ঘেন্না। আমি আজই খোকাকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। মানদা, আমার কথাটা একবার শোনো। তুমি ভুল বুঝছো আমাকে। এভাবে বাড়ি ছেড়ে চলে যেও না। ভুল আমি করছি নাকি তুমি করছো? দিনের পর দিন করে যাচ্ছ। বাইরে এত দেনা, রোজ পাওনাদারেরা এসে তাগাদা দিয়ে যাচ্ছে, অকথ্য ভাষায় গালিগালাজ করে যাচ্ছে। আমি আর কত দিন মুখ বুজে সহ্য করবো এসব? আর তোমার লোভ দিন দিন যেন বেড়েই চলেছে। এইসব কেন হয়েছে জানো? হয়েছে ওই সর্বনেশে কবচটার জন্য। যেদিন থেকে ওটাকে ঘরে এনেছো সেদিন থেকে সব অলক্ষণে কাণ্ড ঘটছে। ওই কবচ যে ধীরে ধীরে তোমাকে শেষ করে দিচ্ছে, এটা কেন বুঝছো না তুমি?
কোথায় ওটা? আজ আমি ওই কবচকে বিদেয় করেই ছাড়বো। দাও, দাও আমাকে ওটা, দাও, দাও আমাকে। খবরদার মানদা, আমার ওই কবচকে তুমি ছোঁবে না। এই কবচ আমার আমার স্বপ্ন, আমার সৌভাগ্যের দিশারি। আমি জানি এই কবচ আমাকে পৃথিবীর সব সুখ এনে দেবে, সব সুখ। বেশ, তবে থাকো তুমি তোমার ওই কবচ নিয়ে। আমি কোকাকে নিয়ে চললাম। বেঁচে থাকতে এই মুখ আমাকে আর দেখিও না। ঠিক সেই মুহূর্তে যেন যুবকের কানে ফিস ফিস করে ওঠে এক নারী কণ্ঠ। এই কণ্ঠকে খুব ভালো করে চেনে যুবক। সেদিন জঙ্গলের মধ্যেও শুনেছিল। তারপর থেকে প্রতিদিন প্রতিটা কাজ করার সময় শোনে সেই কণ্ঠ, এসেই আকিকার কণ্ঠ। যা যা, যেতে দে, যেতে দে। ও তোর বউ হওয়ার যোগ্য নয়। বউ হওয়া মানে জানিস? সহধর্মিনী, স্বামীর ধর্ম পালন করা যার কর্তব্য। ও তোর বউ নয়, ও তোর কেউ নয়, ও তোর শত্রু। শত্রুকে বেশি প্রশ্রয় দিতে নেই, শত্রুকে তাড়িয়ে দেওয়াই ভালো। যা যা, তাড়া, ওকে তাড়া। আর আমার ছেলে? ও ছেলে এখন তোর শত্রুর ছেলে, আর শত্রুর ছেলে শত্রুই হয়। ওকে তাড়া, তাড়া, তাড়িয়ে দে, এক্ষুনি দূর কর। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, ঠিক বলেছ। ওরা আমার কেউ না, কেউ না। ওদের ব্যবস্থা আমি আজই করব। দুজনকেই আজ বিদেয় করব, আজ। এর ঠিক 25 বছর পরে বড় মামা, বলছি অত মনোযোগ দিয়ে কি পড়ছো বলো তো? তখন থেকে দেখছি ওই ইংরেজি জার্নালটায় মুখ মুজে বসে রয়েছো। বুঝলি ভাগ্নে, মিশমিদের নিয়ে দারুণ একটা আর্টিকেল বেরিয়েছে এই সপ্তাহের জার্নাল, সেটাই পড়ছিলাম। মিশমি? মিশমি কে? কে নয়, বরং বল কারা। মিশমিরা এক ধরনের উপজাতি, মূলত অরুণাচল প্রদেশের বাসিন্দা তারা। তবে আসামের বেশ কিছু অঞ্চলেও দেখা মেলে তাদের। মিশমি জনগোষ্ঠীর প্রধান 3টি ভাগ রয়েছে, বুঝলি? ইদু, দিগারু এবং মিজু। এদের মধ্যে ইদু মিশমিদের কেউ কেউ বেবেজিয়া মিশমিও বলে থাকে। পেশাগত দিক দিয়ে তারা সাধারণত কৃষিকাজ আর ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, বুঝলি? ও বাবা, এত সব ব্যাপার আছে, আমার তো জানাই ছিল না। আজকে একটা নতুন বিষয় জানলাম তোমার দৌলতে। থ্যাংক ইউ বড় মামা। সুস্বাগতম। আচ্ছা মামা, আমরা যাচ্ছিটা কোথায়? নিজে তো সবে বিদেশ থেকে ফিরলে, আর ফেরা মাত্রই আমাকে কলকাতা থেকে ডেকে নিলে। বলছি ব্যাপারটা কি বলো তো? আরে ভাগ্নে, অত অধৈর্য হলে চলবে? গেলেই দেখতে পাবি। কিন্তু আমি যে আর ধৈর্য ধরে রাখতে পারছি না, একটু কিছু তো বলো। তখন থেকে মুখে কুলু পেটে বসে আছো। আচ্ছা বেশ, আমরা এখন চলেছি শ্যামপুর গ্রামে। সেখানে এখন নন্দোৎসবের ধুমধাম। উৎসবটা পাশের গ্রামে হলেও আমাদের বাড়ি, মানে তোর মামার বাড়ির ঠিক তার লাগোয়া চৌধুরী বাড়ি, সেই উৎসবেই তাই আমার সঙ্গে তোরও ডাক পড়েছে, বুঝলি এবার? তাই নাকি? আরে এ তো জবরদস্ত ব্যাপার। তা বটে। আয় আয়, নাম গাড়ি থেকে, আমরা এসে গেছি। বাবা মামা, এ তো দেখছি এলাহি ব্যাপার। আয় ভেতরে আয়। এই যে বৈঠকখানা শতরঞ্জি পেতে এত লোকের ভিড় দেখতে পাচ্ছিস, এনারা সব গ্রামের গণ্যমান্য লোক, বুঝলি? আরে আরে, আসু বাবু, আসুন আসুন। কি সৌভাগ্য আমাদের, আপনার পদধূলি এখানে পড়েছে। বিদেশ থেকে কবে ফিরলেন আশুবাবু? সব কুশল মঙ্গল তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। বাবা মামা, তোমার তো আলাদাই কদর গো। আরে গাঙ্গুলি মশাই, নমস্কার নমস্কার। নমস্কার, কেমন আছেন? আপনাদের আশীর্বাদে একরকম চলে যাচ্ছে। তা আপনার খবর কি? আর বলবেন না, এই জ্বর জারি একেবারে লেগেই আছে। ম্যালেরিয়ার সময়, বুঝতেই তো পারছেন। তা আপনার সাথে এই ছেলেটিকে আগে তো দেখিনি। আমার ভাগ্নে সুশীল কলকাতাতেই থাকে, আজই এসেছে।
তাই সঙ্গে করে নিয়ে এলাম। বেশ করেছেন, বেশ করেছেন। তা বাবাজি, কি করো কলকাতায়? আমি যে আসলে কলকাতার বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ নিবারণ সোমের সহকারী, সেটা এখানে না বলাই শ্রেয়। এই পরিচয় এখানে দেওয়া মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। তাই মামা কিছু বলার আগেই আমি আলতো করে তার কড়ে আঙুলটা টিপে দিলাম। মামা আমার ইশারা বুঝলো। আর বলবেন না, অফিসের চাকরিতে একেবারে বাধা পড়ে গেছে। বেশ বেশ, ভালো। খাওয়া দাওয়া শেষ হলে আমরা যখন বিদায় নেব, ঠিক সেই সময় গাঙ্গুলি মশাই মামাকে ডেকে বললেন, আচ্ছা আশু বাবু, এই কাল ভাবছিলাম আপনাদের পুকুরে মাছ ধরতে যাব, কোনো অসুবিধে আছে? বিলক্ষণ, খুব সুবিধে হবে। তাহলে কিন্তু আমার ওখানেই লাঞ্চটা করে নেবেন। আরে না না, মাছ ধরতে দিচ্ছেন এই অনেক, আবার ওই খাওয়া দাওয়ার জন্য বিব্রত করতে চাই না আপনাদের। তাহলে কিন্তু মাছ ধরাও হবে না, আমি বলে দিলাম। আচ্ছা আচ্ছা, তাই হবে তাই হবে। গাঙ্গুলি মশাই হেসে রাজি হয়ে গেলেন। পরদিন সকালে তিনি ছিপ, চার, কেঁচো আর এক গাদা সরঞ্জাম নিয়ে হাজির হলেন। মাছ ধরার আগে খাওয়ার ব্যবস্থা হচ্ছে কিনা তা নিয়েও বেশ তাগাদা দিলেন। খাওয়ার সময় আমি তো অবাক, উনি একা প্রায় 3 জনের খাবার সাবাড় করলেন। গাঙ্গুলি মশাই, আর একটু পায়েস দিই? তা একটুখানি না হয়, আসলে একা মানুষ তো, হাত পুড়িয়ে রেঁধে খায়। বৌমারা তো সব ছেলেদের সাথে বিদেশে থাকে, এসব করে দেওয়ার লোক আর কই। কথায় কথায় তিনি বেশ গর্বের সাথেই বলে বসলেন যে তিনি প্রায় 3000 টাকার ওপর সুদের কারবার করেন, আর সেই টাকা পয়সা বাড়িতেই থাকে। তার কথা শুনে আমার মনটা কেমন কু ডাকতে শুরু করলো। এভাবে নিজের অর্থের কথা প্রচার করাটা একেবারেই নিরাপদ নয়। মাঝরাতে নিজের ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন এক মধ্যবয়স্ক প্রৌঢ় ভদ্রলোক। ঘুমটা যেন হঠাৎ ভেঙে গেল ওনার কারো ডাকে। কেউ যেন ওনাকে খুব ক্ষীণ গলায় ডেকে চলেছে অনেকক্ষণ ধরে। ওনার কানের কাছে মুখ রেখে কেউ যেন ফিস ফিস করে চলেছে অনবরত। কিন্তু কে? বাইরে থেকে কি কেউ এলো? কিন্তু তা কি করে সম্ভব? ঘরের দরজা তো ভিতর থেকে বন্ধ। আর এই বাড়িতে এই মুহূর্তে উনি ছাড়া আরেকটিও প্রাণী নেই। ফিসফিসানিটা যেন আরো তীব্র হলো এইবার। আকিকা, এ যে আকিকা, দেবতা আয়ায়ুর একমাত্র অনুচরী। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, এই রূপ খুব ভালো করে চেনেন ভদ্রলোক। 25টা বছর ধরে দর্শন করে আসছেন এই রূপকে। হে কি, হে কি, তুমি তুমি আবার কেন এসেছো? আবার কি করাতে চাও আমাকে দিয়ে? আমি তো তোর ভালো চাই বলেই বারবার ফিরে আসি। আমাকে যে স্বয়ং দেবতা আয়ায়ু পাঠান, তুই তো ওনার আশীর্বাদ পেয়েছিস রে। কি 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 চাও কি তুমি? আমি তো কিছুই চাই না, চাস তো তুই। তোর অনেক টাকার দরকার, তাই না? আমি তোকে বলে দিতে পারি সেই পথ, কিভাবে তুই রাতারাতি অনেক অনেক ধনী হয়ে যেতে পারিস। হ্যাঁ 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 হ্যাঁ, আমার অনেক টাকার প্রয়োজন, অনেক অনেক টাকা। বলো বলো, কি করলে আমি ধনী হব? বলো বলো, কি করলে? খুন করলে। খুন? এ কি বলছো তুমি? খুন করবো আমি? না না, এই অসম্ভব। আমি পারবো না, কিছুতেই পারবো না। হ্যাঁ পারবি বই কি, ধনী হওয়ার জন্য এইটুকু করতে পারবি না? কিন্তু কিন্তু যদি যদি ধরা পড়ে যাই? রাতের অন্ধকারে কাজ সেরে চুপি চুপি ফিরে আসবি, কাক পক্ষীতেও টের পাবে না। কাকে কাকে খুন করবো? হরিশ
গাঙ্গুলিকে। কি বলছো কি তুমি? উনি তো আমার ভীষণ পরিচিত একজন মানুষ। হ্যাঁ, কিন্তু ওনার অনেক টাকা, প্রচুর সম্পত্তি। ওনাকে একবার সরিয়ে দিতে পারলেই তুই হবি রাজা। টাকার বিছানায় শুয়ে থাকবি তুই। ভালো করে ভেবে দেখ। আর পরিচিত মানুষকে খুন করলে কেউ তোকে সন্দেহ করবে না। যা যা, আর সময় নষ্ট করিস না। হরিশ গাঙ্গুলিকে চিরতরে সরিয়ে দে তোর রাস্তা থেকে, এই পৃথিবী থেকে। তুমি ঠিক বলেছ। ধনী হওয়ার জন্য আমি সব কিছু করতে পারি, সব, এমনকি খুনও। আমি কলকাতায় ফিরে এলাম। কিছুদিন পর অফিসের কাজে এলাহাবাদ যেতে হলো। কাজটা গুরুতর ছিল না, কিন্তু সেখানে পৌঁছানোর কদিন পরেই মিস্টার সোমের কাছ থেকে একটা আর্জেন্ট টেলিগ্রাম পেলাম। তিনি সেদিনই আমায় কলকাতায় ফিরতে লিখেছেন। ভোরে হাওড়া স্টেশনে নামতেই দেখি মিস্টার সোম নিজে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। আমি অবাক হলাম। উনি বললেন, সুশীল, তুমি এক্ষুনি তোমার মামার বাড়ি যাও। তোমার মামা তোমাকে একটা আর্জেন্ট টেলিগ্রাম করেছেন। আমি ব্যস্ত হয়ে বললাম, বাড়িতে সব ভালো তো? কারো অসুখ? না, টেলিগ্রামে কোনো অসুখের কথা নেই, কিন্তু ঘটনা গুরুতর মনে হচ্ছে। আমি সোজা হাওড়া থেকে শিয়ালদা পৌঁছে সেখান থেকে মামার বাড়ির ট্রেন ধরলাম। মামার বাড়ি পৌঁছতেই বড় মামা বললেন, এসেছিস সুশীল? যাক, বাঁচালি। শ্যামপুরের হরিশ গাঙ্গুলি মশাই খুন হয়েছেন, এখনই সেখানে যেতে হবে। আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সেই হাসি খুশি ভদ্রলোক, যিনি সেদিন আমাদের সামনে বসে অত গল্প করলেন, তিনি খুন হয়েছেন। মামা বললেন, এই খুনের রহস্য তোমায় সমাধান করতে হবে, তবেই বুঝবো মিস্টার সোমের কাছে তোমার শিক্ষানবিশি সার্থক হয়েছে। আমি বুঝলাম আমার জীবনের প্রথম কঠিন পরীক্ষা শুরু হতে চলেছে। বেলা 2টো নাগাদ আমি আর মামা শ্যামপুরে এসে পৌঁছলাম। ছোট্ট শান্ত গ্রাম, যেখানে কোনোদিন একটা ঘটি চুরির ঘটনাও ঘটেনি, সেখানে এমন একটা খুন। গ্রামের লোক দস্তুর মতো ভয় পেয়ে গিয়েছে। বারোয়ারি পূজা মণ্ডপে সবাই জড়ো হয়ে শুধু এই একটা কথাই আলোচনা করছে। মামা এর আগেও কয়েকবার এসেছিলেন, তাই তিনি পরিচিত মুখ, কিন্তু আমার দিকে কেউ বিশেষ আগ্রহ দেখালো না। আমি যে ডিটেকটিভ মিস্টার সোমের শিক্ষানবিশ তা তো আর কেউ জানে না। আর এই অজ পাড়াগায় মিস্টার সোমের নামই বা কে শুনেছে? আমি ভিড়ের মধ্যে থেকে একজনকে বেছে নিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা, ব্যাপারটা ঠিক কিভাবে ঘটল? আজ তো শনিবার, খুনটা হয়েছে কবে বলে আপনাদের মনে হয়? কিন্তু কেউই ঠিক করে কিছু বলতে পারল না। নানা মুনির নানা মত। আমি বুঝলাম এরা পুলিশকেও এই রকম গোলমেলে কথা বলে ব্যাপারটাকে আরও জটিল করে তুলেছে। আমি মামাকে আড়ালে ডেকে নিয়ে গেলাম। বড় মামা, বলছি, এখানে তো কিছুই বোঝার উপায় নেই গো। তোকে তো সেই জন্যই এনেছি। এই খুনের রহস্য তোমায় আবিষ্কার করতে হবে, তবেই বুঝবো মিস্টার সোমের কাছে তোকে পাঠিয়ে আমি ভুল করিনি। এখানে কেউ তোর আসল পরিচয় জানে না, এটা তোর একটা বড় সুবিধে। হ্যাঁ, সুবিধে যেমন অসুবিধেও তেমন। বাইরের লোককে কেউ বিশ্বাস করে সব কথা বলতে চাইবে না। আচ্ছা, গাঙ্গুলি মশাইয়ের ছেলে কোথায়? সে লাশের সাথে মহকুমায় গিয়েছে। পোস্টমর্টেম আর দাহ কার্য সেরে ফিরতে বোধহয় একটু দেরি হবে। লাশটা দেখতে পেলে খুব সুবিধে হতো জানো। আরে সেটাই তো তোর পরীক্ষা। পার করতে পারলে বুঝবো তুই মিস্টার সোমের উপযুক্ত ছাত্র, নয়তো আমি তোকে ওখান থেকে ছাড়িয়ে দেবো। এ আমার এক কথা। এরপর আমি আর মামা গেলাম গাঙ্গুলি মশাইয়ের বাড়ির দিকে। বাড়ির দুদিকে ঘন জঙ্গল, একদিকে একটা কাঁচা রাস্তা, শুনশান গাছমছমে পরিবেশ। গাঙ্গুলি মশাইয়ের এক আত্মীয়ার সাথে দেখা হলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, গাঙ্গুলি মশাইকে শেষ কবে দেখেছিলেন? বুধবার বিকেল 5টার সময়। উনি হাটে যাচ্ছিলেন, আমার কাছে সুদের টাকা চাইতে এসেছিলেন। আপনার পর আর কেউ দেখেছিল? ওই বাড়ির
রায় পিসি দেখেছিলেন। আমি রায় পিসির বাড়ি গেলাম। অশীতিপর বৃদ্ধা আমাকে দেখে পিঁড়ি পেতে বসতে দিলেন। আমি সংক্ষেপে পরিচয় দিয়ে আসল কথায় এলাম। পিসিমা, বলছি আপনি গাঙ্গুলি মশাইকে বুধবারে কখন দেখেছিলেন? রাত্রিরে, যখন উনি হাট থেকে ফিরলেন। আমি তখন বাইরের রোয়াকে বসে জব করছিলাম। তারপর যখন শুতে গেলাম তখনও দেখলাম রান্নাঘরে আলো জ্বলছে। বোধহয় উনি রান্না করছিলেন তখনও। তখন রাত কত হবে? তা কি করে বলি বাবা, আমাদের তো ঘড়ি নেই। তবে ফরিদপুরের গাড়ি তখন চলে গিয়েছে, তার শব্দ শুনে আন্দাজ করি। এত রাত পর্যন্ত কি রান্না করছিলেন? পরে শুনেছিলাম হাট থেকে মাংস এনেছিলেন। মাংস সেদ্ধ হতে দেরি হচ্ছিল। আর কি জানো, সেই রান্নাঘরের কথা মনে হলে এখনো গায়ে কাঁটা দেয়। থালার চারপাশে ভাত ছড়ানো, মাংসের ছিবড়ে, হাড় গোড়। কি মনে হচ্ছিল বলো তো? তিনি খেতে বসেছিলেন আর ঠিক তখনই খুনিরা এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। আচ্ছা, তারপর বৃহস্পতিবার সকালে কি দেখলেন? সকালে উঠে দেখি ওর ঘরের দরজায় বাইরে থেকে তালা চাবি দেওয়া। ভাবলাম কোথাও হয়তো কাজে গেছেন। কিন্তু বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল। শুক্রবার বিকেল থেকে ঘরের ভেতর থেকে একটা দুর্গন্ধ বেরোতে লাগলো। সবাই ভাবলো ভাদ্র মাস তো, তাল পড়ছে হয়তো। তাহলে আপনারা টের পেলেন কবে? শনিবারে গন্ধটা যখন খুব বাড়লো, আর পচা তালের গন্ধ বলে মনে হলো না, তখন গ্রামের লোকজনের কাছে গিয়ে বললাম। তো সবাই মিলে এসে দরজা ভাঙার সিদ্ধান্ত নিল। চৌকিদার, দফাদার সব ডেকে তাদের সামনেই দরজা ভাঙা হলো। কি কি দেখা গেল ভেতরে? দেখা গেল তিনি ঘরের মধ্যে মরে পড়ে আছেন। মাথায় ভারী কিছু দিয়ে মারার দাগ, মেঝে খোঁড়া, বাক্স প্যাটরা সব ভাঙা, জিনিসপত্র সব তছনছ হয়ে পড়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি রাতে কোনো রকম শব্দ শুনেছিলেন? কিছু না, তবে এখন যখন জিজ্ঞেস করছো বাবা, একটা কথা মনে হচ্ছে। কি কি বলুন? উনি না রোজ রাতে খাওয়ার পরে কুকুর ডেকে ওই এঁটো কাঁটা ওগুলো খেতে দিতেন। সেদিন রাতে কিন্তু আমি ওর কুকুর ডাকার আওয়াজ শুনিনি। বুড়ো মানুষ তো, ঘুম সহজে আসে না। বিছানায় শুয়ে শুয়ে আমি সব শুনি। সেদিন আর সেই ডাক আমার কানে আসেনি। মিস্টার সোম প্রায়ই বলেন, সাধারণ মানুষ যা খুঁটিয়ে দেখে না সেখানেই হয়তো বড় সূত্র লুকিয়ে থাকে। ভালো করে জেরা করলে অনেক সময় সত্য বেরিয়ে আসে। রায় পিসির এই সামান্য কথাটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হলো। সেদিনই বিকেলে গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রী গোপালের সাথে আমার দেখা হলো। সে তার বাবার দাহকার্য শেষ করে ফিরেছে। আমি তাকে আড়ালে ডেকে নিজের আসল পরিচয় দিলাম। সে তো কান্নায় ভেঙে পড়ল এবং আমায় সব রকম সাহায্য করার প্রতিশ্রুতি দিল। বলছি, আপনার কি কারোর ওপর সন্দেহ হয়? কার কথা বলবো বলুন? বাবা তো সবাইকে নিজের টাকার কথা বলে বেড়াতে। কি কাজ করলো বলুন তো? আপনার বাবার কত টাকা ছিল বলে আপনি জানেন?
বাবা আমাদের ঠিক মতো বলতেন না, তবে আন্দাজ 2000-এর বেশি নগদ ছিল না। বাবা ব্যাংকে টাকা রাখতেন না, মাটির নিচে পুঁতে রাখতেন। আপনি কি কিছু পেয়েছেন? খুনিরা তো সব মেজে খুনেই রেখেছে, আমি একটা পয়সাও পাইনি। তবে তবে বাবার কিছু টাকা লোকজনের কাছে ধার দেয়া ছিল, কিন্তু সেই হিসাবের খাতাটাও তো। আচ্ছা, তা ওই খাতাটা কে লিখতো? আগে নিজেই লিখতেন, ইদানিং চোখে দেখতে পেত না বলে তাই অন্যকে দিয়ে লেখাতেন। বেশিরভাগ লেখাতেন সদগোপ বাড়ির ওই ননি ঘোষকে দিয়ে। তার হাতে লেখাটাও ভালো ছিল বলে। এই ননি ঘোষ লোকটা কেমন? মানে তার ওপর কি কোনো সন্দেহ হয়? মুশকিল হলো, বাবা একজনকে দিয়ে লেখাতেন না, যখন যাকে পেতেন তাকে ধরেই লেখাতেন। স্কুলের ছাত্র গণেশকে দিয়েও লিখিয়েছেন। শুধু ননি ঘোষকে সন্দেহ করি আমি কি করে? আমি ননি ঘোষের বাড়ি গেলাম। সে আমায় চেনে না। প্রথমে একটু তাচ্ছিল্য দেখালেও আমি যখন গাঙ্গুলি মশাইয়ের খুনের তদন্তের কথা বললাম, তখন তার মুখ শুকিয়ে গেল। সে ভয়ে ভয়ে স্বীকার করল যে সে প্রায়ই খাতা লিখত। গাঙ্গুলি মশাইয়ের ঘরে মজুদ কত টাকা ছিল ঠিক করে বলো। আমি জানি না, আমি সত্যি জানি না। খাতায় তো মজুদ টাকার হিসেব লেখাই থাকতো না। তবে ওর মুখের কথা শুনে আন্দাজ হতো 100-1 টাকা থাকতে পারে। খুনের কতদিন আগে তুমি শেষ খাতা লিখেছিলে? প্রায় 2 মাস আগে। বাবু এর মধ্যে আর আমি কথা লিখি না, ছেড়ে দিন বাবা, ছেড়ে দিন। ননির কথা শুনে আমার সন্দেহ পুরোপুরি গেল না। মিস্টার সোম বলেন, বাইরের চেহারা বা কথাবার্তা দিয়ে কখনো মানুষকে বিচার করতে নেই। ননি হয়তো সম্পূর্ণ নির্দোষ, নয়তো সে অত্যন্ত ধূর্ত। আমি আবার গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনের জঙ্গলটা ভালো করে দেখতে গেলাম। শ্রী গোপালও আমার সাথে ছিল। ঘন জঙ্গল, স্যাঁতস্যাঁতে পরিবেশ। আমার মনে হলো খুনি নিশ্চয়ই এই জঙ্গল দিয়েই পালিয়েছে, কারণ সামনের রাস্তা লোকালয়ের মধ্যে দিয়ে গেছে। অনেকক্ষণ ধরে তন্ন তন্ন করে খুঁজছিলাম। 7-8 দিন আগের ঘটনা, পায়ের চিহ্ন থাকার কোনো সম্ভাবনাই নেই। হঠাৎ এক জায়গায় একটা শেওড়া গাছের ডাল ভাঙা অবস্থায় দেখে আমার খটকা লাগলো। এই ডালটা কে ভেঙেছে বলুন তো? আমি কি করে বলবো? ভালো করে দেখুন, ডালটা কিন্তু সাধারণভাবে ভাঙা নয়, ঘুরিয়ে মুচড়ে ভাঙা হয়েছে। ঠিক যেভাবে দাঁতন করার জন্য ডাল ভাঙা হয় সেইভাবে। আপনার দেখবার চোখ তো অদ্ভুত, আমার তো চোখেই পড়তো না। শুধু তাই নয়, ভাঙা অংশটা দেখে মনে হচ্ছে এটা দিন 7 আগেই ভাঙা হয়েছে। আমি এই ডালটা কেটে নিয়ে যাব, একটা দা আনুন তো। শ্রী গোপাল দা আনতে যেতেই হঠাৎ থমকে দাঁড়িয়ে ঘাসের মধ্যে থেকে কি একটা জিনিস হাতে তুলে নিল। এটা কি? আমি তার হাত থেকে জিনিসটা নিলাম। একটা কাঠের ছোট্ট গোলাকার চাকতি। ভালো করে পরীক্ষা করে দেখলাম তার গায়ে খোদাই করা একটা ছবি, একটা ফুলের মতো কিছু, আর তার নিচে একটা শেয়ালের মতো জানোয়ার। জিনিসটা যে কি তা আমি বা শ্রী গোপাল কেউই বুঝতে পারলাম না, কিন্তু আমার মন বলছিল এই সামান্য দেখতে জিনিস দুটোই হয়তো এই ভয়ানক রহস্যের দরজা খুলে দেবে। আমি ভাঙা ডালটা আর ওই কাঠের পাতটা সাবধানে আমার পকেটে রেখে দিলাম। ননি ঘোষের সাথে কথা বলার পর আমার মনের ভেতরটা একটা ধোঁয়াশায় ভরে গিয়েছিল। লোকটা কি সত্যিই নির্দোষ, নাকি সে এতটাই ধূর্ত যে আমার মতো একজন শিক্ষানবিশ গোয়েন্দার চোখে ধুলো দেওয়া তার কাছে জল ভাত? আমার গুরু মিস্টার সোম প্রায়ই বলেন, সুশীল, মানুষের মুখ দেখে বা তার কথা শুনে কখনো সিদ্ধান্তে আসবে না। সবচেয়ে নিরীহ চেহারার আড়ালেই অনেক সময় সবচেয়ে ভয়ঙ্কর শয়তানটা লুকিয়ে থাকে। কথাটা আমার বারবার মনে পড়ছিল। আমি থানায় দারোগা বাবুর সাথে দেখা করে আমার সন্দেহের কথা জানালাম। তিনি যা বললেন তাতে ননির ওপর সন্দেহটা আরও ঘনীভূত হলো।
আপনি ঠিকই ধরেছেন, খুনের রাতে ননী ঘোষ গ্রামে ছিল না। শামটায় তার শ্বশুরবাড়ি, সেখানেই যাবে বলে বেরিয়েছিল, কিন্তু সেখানে সে পৌঁছায়নি। রাতটা নাকি দেবনাথপুরের এক হাটতলায় কাটিয়েছে। এর কোনো সাক্ষী আছে? সেটাই তো সমস্যা। সে বলছে যখন সে খেয়া পার হয় তখন অনেক লোক ছিল, কিন্তু এত লোকের ভিড়ে পাটনি কি তাকে আলাদা করে চিনে রেখেছে? ওর এই অনুপস্থিতির কোনো জোরালো প্রমাণ বা সাক্ষী কিন্তু কোনোটাই নেই। ওকে চালান করে ভেতরে ঢোকালে হয়তো ভয় কিছু বলতে পারে। হ্যাঁ, আমারও তাই মত। তবে আমরা ঠিক করলাম এখনই ওকে গ্রেপ্তার না করে গ্রেপ্তারের একটা গুজব ছড়ানো হবে। যদি আসল খুনি অন্য কেউ হয় তবে সে ভাববে পুলিশ ভুল পথে চালিত হয়েছে, সে নিশ্চিন্ত হবে। আর নিশ্চিন্ত হলেই মানুষ ভুল করে। আমাদের সেই ভুলেরই অপেক্ষা করতে হবে। কিন্তু তার আগেই এমন একটা খবর এলো যা ননির দিকে সন্দেহের আঙুলটাকে প্রায় প্রতিষ্ঠিত করে দিল। দিন দুয়েক পরেই শ্রী গোপাল অর্থাৎ গাঙ্গুলি মশাইয়ের ছেলে হন্তদন্ত হয়ে আমার কাছে ছুটে এলো, তার সাথে গ্রামের শ্যাকরা মহিন। সুশীলবাবু, মহিনদা আপনাকে কিছু বলতে চায়, কথাটা কিন্তু খুব জরুরি। মহিন শ্যাকরাকে আমি চিনতাম, 50-এর কাছাকাছি বয়স, নিতান্তই ভালো মানুষ, গোবেচারা ধরনের দেখতে। তার চোখে মুখে ছিল তীব্র ভয়। কি হয়েছে মহিনবাবু, আপনি এত ভয় পেয়েছেন কেন? আগে আগে বাবু, একটা কথা বলার ছিল। ননী ঘোষ। কি করেছে ননী ঘোষ? বাবু, ননী ঘোষ এই 3-4 দিন আগেই আমার দোকান থেকে না 11 ভরি সোনার একটা তাবিজ আর একটা হার গড়িয়ে নিয়ে গেছে। সব টাকা আমাকে নগদেই গুনে দিয়েছে। আমার কান খাড়া হয়ে গেল। যে লোকটার নুন আনতে পান্তা ফুরোয়, সে হঠাৎ এত টাকা পেল কোথায় যে 11 ভরির গয়না বানাবে? আপনি নিশ্চিত? আগে বাবু, নিজের হাতেই বানিয়ে দিয়েছি। সেই টাকাগুলো কোথায়? আপনার কাছে আছে? না বাবু, আমি গরিব মানুষ, মহাজনের কাছ থেকে সোনা কিনে এনে গয়না গড়ি। টাকা পেয়েই আমি রানাঘাটে আমার মহাজন শীতল পোদ্দারের দোকানে জমা দিয়ে এসেছি। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। মহিনকে সাথে নিয়ে সেদিনই বিকেলের ট্রেনে রানাঘাটের দিকে রওনা দিলাম। আমার মন বলছিল এই টাকার উৎস জানতে পারলেই হয়তো রহস্যের একটা বড় জট খুলে যাবে। রানাঘাটে শীতল পোদ্দারের গদিতে যখন পৌঁছলাম তখন সন্ধে হব। শীতল পোদ্দার একজন ঝানু ব্যবসায়ী। আমাকে আর মহিনের ভীত সন্ত্রস্ত মুখ দেখে সে প্রথমে ভেবেছিল বোধহয় কোনো বড় খদ্দের এনেছি, কিন্তু আমি যখন নিজের পরিচয় দিয়ে সরাসরি কাজের কথায় এলাম তখন তার মুখের ভাব বদলে গেল। মহিন শ্যাকরা আপনাদের কাছ থেকে সম্প্রতি 11 ভরি সোনা কিনেছিল, তাই তো? আগে হ্যাঁ বাবু, কিনেছিল। টাকা নগদ দিয়েছিল? আগে হ্যাঁ। সেই টাকাগুলোকে একবার দেখতে পারি? ভয় পাবেন না, এটা চুরির তদন্ত নয়, মহিনের কোনো দোষ নেই, শুধু টাকাগুলো একবার পরীক্ষা করা দরকার। শীতল পোদ্দার কিছুক্ষণ ইতস্তত করে ভেতর থেকে একটা থলি এনে আমার সামনে রাখল, কিন্তু টাকাগুলো হাতে নেওয়ার আগেই সে এমন একটা কথা বলল যা শুনে আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বাবু, এগুলো সাধারণ টাকা নয়, অনেক পুরনো টাকা। মনে হচ্ছে যেন বহুকাল মাটিতে পোঁতা ছিল। হ্যাঁ, টাকার গায়ে কেমন পেতলের কলঙ্ক ধরে গেছে দেখুন। হ্যাঁ, 20-25 বছরের কম পুরনো নয় একটাও। আমি টাকাগুলো হাতে নিয়ে পরীক্ষা করে দেখলাম, কথাটা অক্ষরে অক্ষরে সত্যি। আমার আর বুঝতে বাকি রইল না যে এই টাকা সেই হতভাগ্য হরিশ গাঙ্গুলি মশাইয়েরই, যা তিনি সারা জীবন ধরে জমিয়ে নিজের ঘরের মেঝেতে পুঁতে রেখেছিলেন। ননী ঘোষই যে সেই টাকা চুরি করেছে এ বিষয়ে আমার মন প্রায় নিশ্চিত হয়ে গেল। ট্রেনে ফেরার পথে মহিন শ্যাকরা ভয়ে একটাও কথা বলল না, কিন্তু আমার মনে তখন অন্য একটা চিন্তার উদয় হয়েছে। মহিন শ্যাকরাই বা কতটা বিশ্বাসযোগ্য?
ননির সাথে তার পুরনো কোনো শত্রুতা নেই তো? আচ্ছা, সে ননিকে ফাঁসানোর জন্য এই গল্প বানায়নি তো? অথবা সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনা, এরা দুজনেই কি একসাথে এই কাজটা করেছে? আজও একইভাবে মাঝরাতে ঘুম ভেঙে গেল সেই প্রৌঢ় ভদ্রলোকের। আবার সেই কান ফিসফিসানি, তার কানের কাছে আজও কেউ যেন বলে চলেছে কিছু সমানে। তিনি খুব ভালো করে জানেন এই সংকেত আকিকা আসার সংকেত। শীঘ্রই সারা ঘর জুড়ে শুরু হলো আবার সেই প্রবল ঘূর্ণিঝড়। নিশ্চিত হয়ে গেলেন ভদ্রলোক, না আর কোনো সংশয় নেই, আকিকা আসছে, আবার আসছে। কিন্তু কেন? আবারও পাপের পথে টেনে নিয়ে যাবে সে। ওনার সামনে কালো ধোঁয়ার কুণ্ডলী পাক খেতে খেতে স্থির হলো এক সময়, আর সেখান থেকে আবির্ভূত হলো সেই নারী, দেবতা আয়ায়ুর অনুচরী আকিকা। হে আর নতুন কি, প্রতিবারই তো আকিকা এসে তছনছ করে দিয়ে যায় ভদ্রলোকের জীবনটাকে। একটা অজানা ভয় তার শির দাঁড়াবে নেমে গেল যেন। আবার আবার এসেছো তুমি? তুমি কি আমার পিছু ছাড়বে না? আমাকে দয়া করে একটু বাঁচতে দাও, একটু শান্তি দাও আমায়, একটু শান্তি দাও। আমি হাত জোর করছি তোমার কাছে, আমাকে দিয়ে অনেক পাপ কাজ করিয়েছো তুমি, অনেক। আর নয়, এবার আমি মুক্তি চাই। আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি? এত সহজে যে তুই মুক্তি পাবি না। কিন্তু কেন 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 আমাকে বন্দি করে রেখেছো তোমার কাছে? আমায় নিস্তার দাও এবার। বন্দি? আমি তোকে বন্দি করিনি, তুই বন্দি হয়েছিস নিজের কর্মে। ওই কবচটা কোথায়? ওই কবচ দেবতা আয়ায়ু তোকে সন্তুষ্ট হয়ে দিয়েছিলেন, আর তুই সেটাকে অবহেলা করলি। এর ফল কিন্তু ভালো হবে না, মারাত্মক হবে এর ফল। তাই যা, যেখান থেকে পারিস ওই কবচটাকে খুঁজে নিয়ে আয়। আমি তোকে সাবধান করে দিলাম, কিন্তু ওই কবচ যদি তুই ফিরিয়ে না আনতে পারিস তাহলে তোর বিনাশ অনিবার্য। তাই যা, আর সময় নষ্ট করিস না, যা যা। কথাগুলো বলে হাওয়ায় অদৃশ্য হয়ে গেল আকিকা। ঘরের সব কিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। কিন্তু ভদ্রলোকের মনে সঞ্চারিত হলো এবার একটা অজানা আশঙ্কা। শ্যামপুরে ফিরে আমি যখন এইসব ৭-৫ ভাবছি, ঠিক তখনই গল্পের মধ্যে এক নতুন চরিত্রের আবির্ভাব ঘটল, যা আমার তদন্তের মোড় অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার উপক্রম করল। সেদিন সন্ধ্যায় গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম। দেখি শ্রীগোপালের সাথে কে একজন ভদ্রলোক দাঁড়িয়ে কথা বলছেন। আমাকে দেখে শ্রীগোপাল ডাকল, আসুন সুশীলবাবু, আপনাকে আলাপ করিয়ে দিই। ইনি আমাদের পাড়ার জামাই জানকীনাথ বড়ুয়া, ওই যে পাশের বাড়িতে রায় পিসিমা থাকেন, তাঁরই মেয়ের জামাই। আমি ভদ্রলোকের দিকে তাকালাম। বয়স 40-এর কোঠায়, চোখে মুখে বুদ্ধির ছাপ, কথা বলার ভঙ্গিও বেশ মার্জিত। কিন্তু তাকে দেখা মাত্রই আমার মনে একটা খটকা লাগলো। আমি গোয়েন্দা, আমার মন সব সময় সন্দেহের চোখে দেখতে অভ্যস্ত। আমার মনে হলো শ্রীগোপাল আমার উপর পুরোপুরি আস্থা রাখতে না পেরে এই জামাইবাবুকেও গোয়েন্দাগিরির দায়িত্ব দিয়েছে। আমার পেশাগত অহংকারে ঘা লাগলো। নমস্কার। হ্যাঁ, আপনার কথা শ্রীগোপালের কাছে অনেক শুনেছি। তা আপনি কি বুঝছেন খুনটা সম্পর্কে? আমার তো স্থির বিশ্বাস এই কাজ কোনো বাইরের লোকের কাজ নয়, এখানকারই কোনো চেনা জানা লোক যে গাঙ্গুলি মশাইয়ের টাকার কথা জানতো, সেই এই কাজ করেছে। আচ্ছা, ওই যে ননি ঘোষ,
তার ব্যাপারে আপনার কি মনে হয়? আমি চমকে উঠলাম। শ্রীগোপাল যে ননির কথাও একে বলে দিয়েছে তা বুঝতে বাকি রইল না। আমার প্রচণ্ড রাগ হলো শ্রীগোপালের ওপর। আমি তদন্তের গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করছি, আর সে কিনা যাকে তাকে সব বলে বেড়াচ্ছে। আমি ইচ্ছে করেই কিছুটা এড়িয়ে গেলাম। সন্দেহ তো অনেকের ওপরই করা যায়, প্রমাণ ছাড়া কিছু বলা মুশকিল। তা তো বটেই। আচ্ছা, আপনি তো ঘটনাস্থল ভালো করে খুঁজেছিলেন, বিশেষ কিছু পেয়েছিলেন কি? তার এই সরাসরি প্রশ্নে আমার বিরক্তি আরও বাড়ল। একজন তদন্তকারী হয়ে অন্যজনকে তার পাওয়া সূত্র নিয়ে এমনভাবে জেরা করাটা অভদ্রতা। আমি আমার পাওয়া সেই কাঠের কবজ আর ভাঙা ডালের কথা সম্পূর্ণ চেপে গেলাম। না, তেমন কিছুই না যা আপনাকে সাহায্য করতে পারে। সেদিন ছিল কৃষ্ণপক্ষের অমাবস্যা। ওই রাতটা আমার জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর একটা গুমোট গরমে নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে। আমি আমার ঘরে শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। মাথার মধ্যে হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। জানকীবাবুর মুখটা বারবার চোখের সামনে ভাসছিল। রাত প্রায় 1টা হবে। আমি সবে মাত্র একটু তন্দ্রার ঘোরে এসেছি। হঠাৎ আমার ঘরের জানালার নিচে বাইরে কার যেন পায়ের শব্দ শোনা গেল। খুব সাবধানে পা টিপে টিপে কেউ যেন হাঁটছে। আমি প্রথমে ভাবলাম কোনো গরু বা ছাগল হবে হয়তো, কিন্তু শব্দটা এসে থামল ঠিক আমার মাথার দিকের জানালার কাছে। আমি কান খাড়া করে রইলাম। আর তারপর যা দেখলাম তাতে আমার শরীরের সমস্ত রক্ত জল হয়ে গেল। আমি দেখলাম জানলার গরাদ গলিয়ে একটা লম্বা কালো হাত আমার দিকে এগিয়ে আসছে। সেই হাতের ডগায় বাঁধা রয়েছে এক ফালি ধারালো ছোরা, যা অন্ধকারের মধ্যেও চিকচিক করে উঠছে। হাতটা এগিয়ে আসছিল সরাসরি আমার বুকের দিকে। আমার প্রথম মুহূর্তের বিস্ময় আর ভয় কাটতেই আমি এক ঝটকায় পাশ ফিরে সেই হাতটা চেপে ধরতে গেলাম। আমার হাতে ঠেকলো একটা শক্ত বাঁশের লাঠি। খুনি লাঠির ডগায় ছোরা বেঁধে বর্ষার মতো করে আমার বুকে আঘাত করতে চেয়েছিল। এক প্রবল ঝটকায় সে লাঠিটা আমার হাত থেকে ছাড়িয়ে নিল, কিন্তু তার আগেই ছোরার ধারালো মুখটা আমার হাতের কবজি আর বুকের এক পাশ চিরে দিয়ে চলে গেল। যন্ত্রণায় আমি কোকিয়ে উঠলাম। আমি লাফ দিয়ে উঠে টর্চ জ্বালতেই দেখলাম আততায়ী অন্ধকারে মিলিয়ে গেল। আমার বিছানা রক্তে ভেসে যাচ্ছে। আমি দৌড়ে বাইরে এলাম। আমার বালিশের তলায় আমার বিশ্বস্ত ওয়েবলি রিভলভারটা সব সময় থাকে। সেটা হাতে নিয়ে বেরিয়ে দেখি জানালার নিচে নরম মাটিতে রবার সোলের জুতো পরা টাটকা পায়ের দাগ। আমার হঠাৎ মনে পড়ল ঠিক এমনই এক অমাবস্যার রাতেই গাঙ্গুলি মশাই খুন হয়েছিলেন। আততাই কি একই লোক? সে কি আমাকেও শেষ করে দিতে চেয়েছিল? কারণ আমি তার পরিচয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছি বলে। পরদিন সকালে আমি আবিষ্কার করলাম আমার অনুপস্থিতিতে কেউ আমার ঘরে ঢুকেছিল। আমার সুটকেস, আমার জামা কাপড় সব কিছু ঘাঁটাঘাঁটি করা, কিন্তু আশ্চর্য, আমার মানিব্যাগে থাকা কয়েকটা টাকাও সে ছোঁয়নি। আমি বুঝলাম চোর টাকার জন্য আসেনি, সে এসেছিল অন্য কিছুর খোঁজে। খুব সম্ভবত সে খুঁজছিল সেই কাঠের কবচটা। ভাগ্যিস আগের রাতে আমি ওটা পকেটে করেই নিয়ে বেরিয়েছিলাম। এই আক্রমণের পর আমার তদন্তের মোড় ঘুরে গেল। আমি বুঝলাম ননী ঘোষ এই খুনি হতে পারে না। এই কাজের ধরন, এই নৃশংসতা, এই পরিকল্পনা কোনো সাধারণ গ্রাম্য যুবকের কাজ নয়। এর পেছনে আরো গভীর কোনো ষড়যন্ত্র আছে, আর সেই ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে আছে ওই কবচ, মিশমিদের কবচ। আরে, এই মিশমিদের কথা আমি বড় মামার মুখে শুনেছিলাম না? আমি ঠিক করলাম জানকীবাবুর অতীত সম্পর্কে আমাকে আরও জানতে হবে। আমি আবার গেলাম রায় পিসির বাড়ি। তার সাথে এটা ওটা গল্প করতে করতে আমার চোখ আটকে গেল গোয়ালের বেড়ায় রাখা একটা অদ্ভুত জিনিসের ওপর।
জিনিসটা একটা বড় পাতার তৈরি টোকা বা মাথাল, কিন্তু এর পাতাগুলো আমাদের দেশের তাল বা নারকেল পাতার মতো নয়, বরং শুকনো তামাক পাতার মতো লালচে। দিদিমা, ওই জিনিসটা কি? ওটা তো এখানে তৈরি হয় না। ওটা তো এদেশের জিনিস নয় দাদা, আমার জামাই এনে দিয়েছিল। জানো কি বাবু? হ্যাঁ, ও তো আগে অনেক দিন আসামের চা বাগানে কাজ করেছিল, সেখান থেকেই এনেছে। আসাম, চা বাগান। আমার মাথার ভেতরে যেন বিদ্যুৎ চমকে উঠল। আসাম, মিশমিদের দেশ তো আসামেই। যে সূত্রটা আমি মরিয়া হয়ে খুঁজছিলাম সেটা যেন নিজে থেকেই আমার সামনে এসে ধরা দিল। আমি আরও জানতে পারলাম, স্ত্রী মারা যাওয়ার পর জানকীবাবু প্রায় 2 বছর এই গ্রামে আসতেন না, কিন্তু গত 1 বছর ধরে তিনি ঘন ঘন আসছেন। কেন? স্ত্রীর প্রতি ভালোবাসার জন্য, নাকি অন্য কোনো কিছুর টানে? আমার কাছে সবটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল। পরদিন সকালে আমি একটা শেষ চেষ্টা করার জন্য বেরোলাম। পথেই জানকীবাবুর সাথে দেখা। আমি তাকে সাথে নিয়ে গ্রামের পাশের ঝোপ জঙ্গলের দিকে হাঁটতে লাগলাম। কি মশাই, এখনো কিছু কিনারা করতে পারলেন না? আমি তার কথার কোনো জবাব না দিয়ে হাঁটতে থাকলাম। হঠাৎ জানকীবাবু পথের ধারে একটা শেওড়া গাছের ঝোপের দিকে তাকিয়ে বললেন, দাঁড়ান দাঁড়ান, সকালবেলা দাঁতনটা করা হয়নি, একটা ডাল ভেঙে নি। তারপর তিনি আমার চোখের সামনেই অবলীলায় গাছ থেকে একটা ডাল ভাঙলেন। কিন্তু তিনি সাধারণভাবে ডালটা ভাঙলেন না, তিনি ডালটাকে একটা বিশেষ ভঙ্গিতে ঘোরালেন, মুচড়ে দিলেন, তারপর এক ঝটকায় ভেঙে নিলেন। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে গেল। আমি দাঁড়িয়ে পড়লাম। এই তো সেই ভঙ্গি, অবিকল সেই একই মোচড়, একই ভাঙার কৌশল যা আমি গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনের জঙ্গলে পাওয়া সেই শুকনো ডালটাতে দেখেছিলাম। আমার আর কোনো সন্দেহই রইল না। আমার চোখের সামনে তখন আর কোনো ভদ্রলোক গ্রামের জামাই দাঁড়িয়ে ছিল না, দাঁড়িয়ে ছিল এক ঠান্ডা মাথার ধূর্ত রুথলেস খুনি। সেই মুহূর্তটা আমার গোয়েন্দা জীবনের পাতায় চিরকালের জন্য খোদাই হয়ে থাকবে। জানকীবাবুর হাতে অবলীলায় ভেঙে যাওয়া সেই শেওড়া ডালটা আমার চোখের সামনে যেন একটা বিদ্যুতের ঝলকানি খেলে গেল। এতদিন ধরে যে সূত্রগুলো বিচ্ছিন্ন দ্বীপের মতো আমার মনের সমুদ্রে ভাসছিল, সেই সব কটা দ্বীপ যেন এক মুহূর্তে একটা অদৃশ্য সেতু দিয়ে জুড়ে গেল। আসাম, মিশমিদের কবচ, রবার সোলের জুতো আর খুনের রাতের সেই অচেনা ছোরা, আমার উপর হওয়া সেই নারকীয় আক্রমণ, আর সব শেষে এই দাঁতন ভাঙার অবিকল একই ভঙ্গি। সব কটা রাস্তায় এসে মিলে যাচ্ছে একটাই কেন্দ্রে, জানকী বড়ুয়া। আমার মাথা ঘুরছিল, কিন্তু একই সাথে এক অদ্ভুত উত্তেজনায় আমার শরীর টান টান হয়ে উঠেছিল। আমি শিকারী, আর আমার শিকার আমার চোখের সামনেই ঘুরে বেড়াচ্ছে। নিজের পরিচয় সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, কিন্তু এখন আবেগপ্রবণ হলে চলবে না। আমার প্রয়োজন ছিল চূড়ান্ত অকাট্য প্রমাণ, এমন প্রমাণ যা আদালতের কাঠগড়ায় একজন ভদ্রলোকের মুখোশ পরা শয়তানকে চিরদিনের জন্য থামিয়ে দিতে পারে। আমার হাতে ছিল 2টো সূত্র, দাঁতন ভাঙার ভঙ্গি আর আসাম সংযোগ। কিন্তু এগুলো পরিস্থিতিজনক প্রমাণ, আমার চাই প্রত্যক্ষ প্রমাণ। আর সেই প্রমাণের চাবিকাঠি ছিল গাঙ্গুলি মশাইয়ের ঘর থেকে পাওয়া সেই ছেঁড়া খাতার পাতাটা। আমি আর 1 মুহূর্তও অপেক্ষা করিনি, প্রায় দৌড়েই আমি আবার থানার দিকে রওনা দিলাম। দারোগাবাবু আমাকে দেখে কিছুটা অবাক হলেন। কি মশাই, আবার কি হলো? মুখ চোখ কেমন উত্তেজিত লাগছে কেন? দারোগাবাবু, প্রমাণ পেয়ে গেছি, অকাট্য প্রমাণ। আমি পকেট থেকে সেই 2টো ভাঙা ডালের টুকরো তার টেবিলের ওপর রাখলাম। একটা আমার পাওয়া পুরনো শুকনো টুকরোটা, আর অন্যটা মাত্র 1 ঘন্টা আগে জানকীবাবুর নিজের হাতে ভাঙা টাটকা ডালটা। এই দুটো দেখুন, একই মানুষের কাজ, একই রকম মোচড়। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় দারোগাবাবু। দারোগাবাবু অভিজ্ঞ মানুষ,
তিনি কয়েক মুহূর্ত ডাল দুটোর দিকে তাকিয়ে রইলেন। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি বুঝলেন আমার যুক্তির ওজন আছে। আপনার পর্যবেক্ষণকে অস্বীকার করার উপায় নেই, কিন্তু শুধু এই ডাল দিয়ে আদালতে লড়াই করা কঠিন হবে। আমাদের এমন কিছু চাই যা সরাসরি তাকে এই ঘটনার সাথে যুক্ত করে। সেই জন্যই তো আপনার কাছে আসা। আমার কাছে তার হাতের লেখার নমুনা আছে। আমি পকেট থেকে রায়পিসির বাড়ি থেকে আনা সেই পুরনো পোস্ট কার্ডটা বের করলাম। দারোগাবাবু তার ড্রয়ার থেকে গাঙ্গুলি মশাইয়ের ঘর থেকে পাওয়া সেই ছেঁড়া খাতার পাতাটা বের করলেন। আমরা একটা টেবিল ল্যাম্পের উজ্জ্বল আলোর নিচে দুটো কাগজ পাশাপাশি রাখলাম। একটা আতশ কাচের মধ্যে দিয়ে আমরা দুজনেই ঝুঁকে পড়লাম সেই অক্ষরগুলোর ওপর। এ তো হুবহু একই লেখা। এ দেখুন ক লেখার ভঙ্গিটা, আর ওই তয়ের টানটা। না, কোনো সন্দেহ নেই, এ লেখা জানকী বড়ুয়ারি। আমাদের তাকে এমনভাবে ধরতে হবে যেন সে পালানোর বা প্রমাণ নষ্ট করার কোনো সুযোগই না পায়। আমি তাকে কথার জালে ভুলিয়ে গ্রামের বাইরের মাঠের দিকে নিয়ে যাব। জায়গাটা নির্জন। আমি আপনাকে একটা সংকেত দেব, আপনারা কাছেই লুকিয়ে থাকবেন, বাকিটা আমি সামলে নেব। এটা ঝুঁকিপূর্ণ হতে পারে সুশীলবাবু, লোকটা কিন্তু খুনি। ঝুঁকি তো নিতেই হবে দারোগাবাবু, ন্যায় বিচারের জন্য এর প্রয়োজন আছে। পরদিন বিকেল পর্যন্ত আমি অপেক্ষা করলাম। আমার ভেতরের উত্তেজনাকে চেপে রেখে আমি স্বাভাবিক থাকার চেষ্টা করছিলাম। বিকেলে আমি জানকীবাবুকে মাঠের দিকে একা হাঁটতে দেখে পিছু নিলাম। আমার বুকের ভেতরটা হাতুড়ির মতো পেটাচ্ছিল, কিন্তু আমার মুখ ছিল শান্ত। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম এমনভাবে যেন আমি তদন্তে সম্পূর্ণরূপে হেরে গেছি এবং তার সাহায্যের প্রার্থী। জানকীবাবু, আমি আর কিছুই কিনারা করতে পারলাম না। আপনার কথাই হয়তো ঠিক, ননী ঘোষই হয়তো এর পেছনে আছে, কিন্তু যথেষ্ট প্রমাণ পাচ্ছি না। জানেন, আপনি তো অনেক অভিজ্ঞ, আপনার কি মনে হয় এখন আমার কি করা উচিত? আমি তো আপনাকে আগেই বলেছিলাম মশাই, এ আপনার কর্ম নয়। ডিটেকটিভগিরি করা অত সহজ নয়। আপনি বরং কলকাতায় ফিরে যান, আমি ব্যাপারটা দেখছি। আমি কালই থানায় গিয়ে ননির বিরুদ্ধে যা যা জানি সব বলে দেব। তার এই আত্মবিশ্বাস আর আমার প্রতি করুণা মেশানো বিদ্রুপ দেখে আমার মনটা বিতৃষ্ণায় ভরে গেল। আমি বুঝলাম এটাই সেই মুহূর্ত। আমি তাকে নির্জন মাঠের মাঝখানে নিয়ে এলাম। আচ্ছা জানকীবাবু, শেষ একটা প্রশ্ন ছিল। আপনি তো বলেছিলেন আপনি কখনো আসামে যাননি, কিন্তু আপনার শ্বশুর বাড়িতে আপনারই দেওয়া একটা পাতার টোকা। আপনাকে তো বলেছি ওসব আপনার ভুল ধারণা। একই কথা বারবার জিজ্ঞাসা করছেন কেন? আমি তার চোখের দিকে সরাসরি তাকালাম। আমার গলার স্বর বদলে গেল, শান্ত এবং শীতল। আমি বললাম, আচ্ছা বেশ, মাফ করবেন, আমায় আপনাকে বারবার প্রশ্ন করে বিরক্ত করার জন্য মাফ করবেন। তারপর আমি ইচ্ছে করেই বললাম, যে রাতে গাঙ্গুলি মশাই খুন হন সেই রাতেই একটা কবচ তার বাড়ির পেছনে জঙ্গল থেকে আমি কুড়িয়ে পেয়েছিলাম। জানেন, আমার মনে হয় ওটাই তদন্তে কোনো কাজে আসবে না, তাই আমি ওটা ননীবাবুকে ফেরত দিয়ে দিয়েছি। উনি যখন খুন করেছেন প্রমাণ হয়েই গেছে, তখন আর ওই কবচ শুধু শুধু আটকে রেখে লাভ নেই, কি বলেন? আমার পকেটে তখনও ওই কবচটা ছিল, কিন্তু সে কথা চেপে রেখেই এই ফাঁদটা পাতলাম আমি। আমার অনুমান ছিল অপরাধী এই ফাঁদে ঠিক পা দেবেই। সেদিন রাতে দু চোখের পাতা এক করতে পারলেন না জানকী বড়ুয়া। ওই কবচ তাহলে ননী ঘোষের কাছে আছে? না না, এ হতে দেয়া যাবে না। ওই কবচ কিছুতেই হাতছাড়া করা যাবে না, নইলে যে সমূহ বিপদ হবে। অস্থির হয়ে বিছানায় উঠে বসলেন জানকী বড়ুয়া। ঠিক তখনই সারা ঘর যেন তোলপাড় হতে শুরু করলো। ঢোক গিললেন এবার জানকী বড়ুয়া। ওই যে আবার সে আসছে। জানকী বড়ুয়া জানেন তার হাত থেকে রেহাই পেতে গেলে সেই কবচ যেভাবেই হোক নিয়ে আসতে হবে তাকে। সারা ঘরময় ছড়িয়ে পড়ছে কালো ধোঁয়া, ক্রমশ সেটা ঘরের মাঝখানে এসে জমাট বাঁধছে। ভয়ে এবং উত্তেজনায় ঘেমে উঠল জানকী বড়ুয়ার সারা শরীর। হাঁপাতে লাগলেন তিনি। একসময় সেই কালো ধূম্রজালের মধ্যে থেকে সৃষ্টি হলো এক নারী অবয়ব।
কালো মিশমিশে যার শরীর, জ্বলন্ত আগুনের ন্যায় টকটকে লাল চোখ, ঠোঁটের কষবে নেমে আসা শোণিত ধারা। তুমি 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 আবার এসেছো? আমাকে যে আসতেই হতো। ওই কবচ উদ্ধার করতে পেরেছিস? হ্যাঁ, এখনো পারিনি, তবে এইবার পারবো। আমি জেনে গেছি ওই কবচ ননি ঘোষের কাছে আছে। বাবা, খুব ভালো। তবে আর দেরি না করে যা এক্ষুনি যা, ওই কবচ উদ্ধার করে নিয়ে আয়। আর ওই ননি ঘোষকেও শেষ করে দিয়ে আসবি কিন্তু। কি? ননি ঘোষকে প্রাণে মেরে ফেলবো একেবারে? হ্যাঁ, ফেলবি, সবাইকে সরিয়ে ফেলবি। তোর চলার পথে যত কাঁটা আসবে সব কাঁটাকে এরকম ভাবে উপড়ে ফেলে দিবি। যা, আর দেরি করিস না, তোর কাজ সেরে আয়। এই কাজে বিজয়ী হলে তোর জন্য থাকবে এক বিশেষ উপহার। দেবতা আয়ু স্বয়ং তোকে তার অনুচর বানিয়ে নেবেন, ঠিক আমার মতো। তখন আমরা দুজন মিলে এই বিশ্ব সংসারের রাজত্ব করব। তখন তোর জীবনে আর কোনো কষ্ট থাকবে না। তখন তুই অনেক ক্ষমতার অধিকারী হবি। হ্যাঁ, যাব। ননি ঘোষকেও শেষ করব, আর দেবতা আয়ুর দেয়া ওই কবচ নিয়ে আসবো। আমি ঠিক সফল হব এই কাজে, ঠিক সফল হব। ননি ঘোষের বাড়ির বাগান পেরিয়ে চুপিসারে পা টিপে টিপে বাড়ির লম্বা বারান্দায় উঠে পড়লেন জানকী বড়ুয়া। হাতে ওনার চকচক করছে একটা ধারালো ছুরি। এই ছুরির কোপ বসিয়েই ননি ঘোষকে চিরতরে ঘুম পাড়িয়ে দেবেন জানকী। অতি সন্তর্পণে ননি ঘোষের ঘরের কাছে এলেন তিনি। ঘরের জানলা খোলা রয়েছে। সেই জানলা দিয়ে উঁকি দিয়ে দেখলেন জানকী ননি ঘোষ চাদর মুড়ি দিয়ে গভীর ঘুমে তলিয়ে রয়েছে। তারপর আস্তে আস্তে দরজায় চাপ দিলেন তিনি। বেশি পরিশ্রম করতে হলো না ওনাকে। দরজাটা ভেতর থেকে আলগা ভেজানো ছিল। একটু চাপ দিতেই হাট করে খুলে গেল। দরজা এভাবে খুলে যাওয়াতে মনে মনে উৎফুল্ল হয়ে উঠলেন জানকী। তারপর বিছানার কাছে গিয়ে মুখের চাদর সরিয়ে ছুরি নিয়ে কোপ বসানোর জন্য উদ্যত হলেন। কিন্তু এ কি? বিছানায় যিনি শুয়ে তিনি ননি ঘোষ নন, তিনি সুশীল বাবু। আমি প্রস্তুত হয়েই ছিলাম। জানকীবাবু ছুরি দিয়ে আঘাত করতে যাওয়ার আগেই আমি ওনার হাত চেপে ধরলাম। ওনার হাত চেপে ধরায় ছুরিটা হাত থেকে পড়ে গেল, কিন্তু উনি দমলেন না একটুও। আমার উপর হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়লেন। তারপর প্রচণ্ড ধস্তাধস্তি, অতর্কিত আক্রমণ চলল। এক পাশবিক অন্ধ ক্রোধে তার চোখ মুখ জমাট রক্তের মতো লাল হয়ে উঠল। তার আক্রমণের জন্য আমার শরীর ও মন দুটোই তৈরি ছিল। তিনি যখন আমার গলা টিপে ধরতে এলেন, আমি মিস্টার সোমের শেখানো জুজুৎসুর একটা নিখুঁত প্যাঁচে তার হাতটা ধরে ঘুরিয়ে দিলাম। তিনি নিজের শরীরের ভার সামলাতে না পেরে মাটিতে ছিটকে পড়লেন। তিনি হাঁপাচ্ছিলেন। তার চোখে তখন আর কোনো বুদ্ধি বা কৌশল ছিল না, ছিল শুধু অন্ধ আক্রোশ আর হতাশা। ঠিক সেই মুহূর্তেই আমার ইশারায় পাশের আলমারির আড়াল থেকে দারোগাবাবু এবং তার কনস্টেবলরা বন্দুক হাতে বেরিয়ে এলেন। সঙ্গে বেরিয়ে এলেন ননি ঘোষও। জানকীবাবু তাঁদের দেখে পাথরের মূর্তির মতো জমে গেলেন। তার মুখের শেষ রক্তবিন্দুও যেন কেউ শুষে নিয়েছে। তার পালানোর, বাঁচার, অস্বীকার করার সব পথ বন্ধ হয়ে গিয়েছিল। ও, তার মানে সবই আপনার পাতা ফাঁদ ছিল সুশীল বাবু। কি করব বলুন, মাঝে মধ্যে অপরাধীকে শায়েস্তা করার জন্য এইসব কৌশল অবলম্বন করতে হয় বই কি। ও, 1 মিনিট। আমি পকেট থেকে কবচটা বের করলাম। তারপর বললাম, এই জিনিসটা চিনতে পারছেন কি জানকীবাবু? যে রাতে গাঙ্গুলি মশাই খুন হন, সেই রাতেই এটা তার বাড়ির পেছনের জঙ্গল থেকে আমি কুড়িয়ে পেয়েছিলাম। আসামের
মিশমি জাতির রক্ষা কবচ। জিনিসটা আমার কাছেই ছিল, শুধু আপনাকে একটু মিথ্যে বলেছিলাম। আপনার খুব পরিচিত জিনিস হওয়ার কথা এটা, তাই না? আমার কথা শেষ হওয়ার সাথে সাথেই একটা ভয়ঙ্কর পরিবর্তন ঘটল জানকীবাবুর মধ্যে। তিনি হাতকড়া পরা অবস্থাতেও রাগে তড়পাতে লাগলেন, আমার উপর ঝাঁপিয়ে পড়তে চাইলেন। তার একটাই লক্ষ্য ছিল আমার হাত থেকে যেভাবেই হোক ওই কবচটা ছিনিয়ে নেওয়া। খেলা শেষ জানকীবাবু, আপনার রক্ষা কবচ আপনাকে রক্ষা করতে পারল না। জানকীবাবুকে ধরে একটা ঘরে চেয়ারে বসিয়ে শক্ত করে দড়ি দিয়ে বাঁধা হলো ওনার হাত, পা, কোমর। এক হাতে ওনার হাত করা, যাতে কোনোভাবেই উনি আর পালিয়ে যেতে না পারেন। এতক্ষণ ধরে ধস্তাধস্তির পর উনি ক্লান্ত হয়ে পড়েছেন দেখেই বোঝা যাচ্ছে। ঘন ঘন শ্বাস পড়ছে ওনার। এতক্ষণ ধরে যে তেজ উনি প্রদর্শন করছিলেন, সেই তেজও যেন স্তিমিত হয়ে এসেছে কিছুটা। জানকীবাবু, তাহলে শেষ রক্ষা যে আর হলো না। কি ভেবেছিলেন এত বড় একটা অপরাধ করে সকলের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাবেন? এবার বলুন তো, কেন আপনি এই কাজ করলেন? সব যখন জেনেই গেছেন, তাহলে কেন করলাম এটাও নিশ্চয়ই জানেন। তাহলে খামোকা আমাকে জিজ্ঞাসা করছেন কেন? না জানকীবাবু, এই একটা বিষয় আমার কাছে পরিষ্কার হয়নি এখনো। আপনার গাঙ্গুলি মশাইকে খুন করার উদ্দেশ্যটা কি? বলবো না, আমি কিচ্ছু বলবো না। আমি কাউকে কোনো জবাবদিহি করব না। আমি বুঝলাম, এই পাথরের মতো শক্ত মানুষটাকে ভাঙতে গেলে আমাকে অন্য পথ ধরতে হবে। আমি তার অহংকারে আঘাত না করে তার আবেগকে নাড়া দেওয়ার চেষ্টা করলাম। আপনার স্ত্রী, তিনি আপনাকে খুব ভালোবাসতেন, তাই না? তিনি আজ স্বর্গ থেকে তার স্বামীর এই রূপ দেখে কি ভাবছেন? আপনার একটা ছোট ছেলেও তো ছিল। সে যদি আজ বেঁচে থাকতো, সে তার বাবাকে কি হিসাবে চিনত? একজন খুনি হিসাবে? যে গ্রামে আপনার জীবনের সবচেয়ে মধুর স্মৃতিগুলো জড়িয়ে আছে, সেই গ্রামকেই আপনি নিজের লোভের আগুনে কলুষিত করলেন। আমার কথাগুলো হয়তো তার ভেতরের কঠিন বরফের দেওয়ালে কোথাও একটা ফাটল ধরাতে পেরেছিল। তিনি বহুক্ষণ কোনো কথা না বলে মাটির দিকে তাকিয়ে রইলেন। তারপর যখন মুখ তুললেন, তার চোখ দিয়ে তখন জল গড়িয়ে পড়ছে। তার এতদিনের জমানো ঘৃণা, ক্রোধ সব যেন সেই জলের ধারায় ধুয়ে যাচ্ছিল। আপনি কি ওই কবচের কথা জানতে চান? ওই সর্বনেশে কবচের গল্প? বেশ, তবে শুনুন, বলি। আমার জীবনের আসল গল্পটা শুনুন। আজ থেকে প্রায় 25 বছর আগে আমি আসামের সদিয়া অঞ্চলে এক সফল এবং সম্ভ্রান্ত পাট ব্যবসায়ী ছিলাম। আমার নাম ছিল, সম্মান ছিল, অর্থ ছিল, সব ছিল। কাজের জন্য আমাকে প্রায়ই এমন সব দুর্গম জঙ্গলে যেতে হতো যেখানে সভ্য জগতের আলো পৌঁছায় না। সেই সব জঙ্গলে বাস করত সব আদিম পার্বত্য জাতি, দফলা, মিরি, মিসমি। তারা সভ্যতার আইন মানত না। তাদের নিজস্ব জগৎ, নিজস্ব দেবতা, নিজস্ব নিয়ম। একদিন এক গভীর দুর্ভেদ্য পাহাড়ি বাঁশবনের মধ্যে আমি এক আশ্চর্য এবং ভয়ঙ্কর জিনিস আবিষ্কার করি। এক বিশাল প্রাচীন শাল গাছের তলায় কাঠের খোদাই করা এক বিকট ভয়াল দর্শন দেবতার মূর্তি। তার চোখ দুটো যেন জীবন্ত, যেন সে তাকিয়ে আছে আমার দিকে। আমার কুলিরা ভয়ে সেদিকে তাকাচ্ছিল না। তারা বলল, ওটা মিসমিদের অপদেবতা আয়ায়ু। সে নরবলি ছাড়া সন্তুষ্ট হয় না। আমার কৌতূহল হলো। আমি সেই আদিম মূর্তির ছবি তুলতে চাইলাম, কিন্তু আমার কুলিরা আমাকে এমনভাবে বাধা দিল যেন আমি কোনো মহা পাপ করতে চলেছি। তারা বলল,
এই দেবতার অপমান করলে মিসমিরা তীরধনুক নিয়ে আমাদের সবাইকে শেষ করে ফেলবে। আমি সেদিন ফিরে এলাম, কিন্তু কিন্তু সেই ভয়াল সুন্দর মূর্তি আমার মাথা থেকে বেরোলো না। কি এক অমোঘ অন্ধকার আকর্ষণে আমি পরের দিন আবার একাই লুকিয়ে সেখানে গেলাম। গিয়ে যা দেখলাম, মশাই, আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা আমি সেই দিনই করেছিলাম। আমার মনের ভেতর জন্ম নিল এক তীব্র অন্ধকার লোভ। আমি দেখলাম সেই কাঠের মূর্তির গলায় ঝুলছে ছোট্ট একটা কাঠের কবচ। আমার মনে হলো, এই জঙ্গলের দেবতার একটা নিদর্শন যদি আমি সাথে করে নিয়ে যেতে পারি, তাহলে কলকাতার বৈঠকখানায় বসে গল্পটা জাঁকিয়ে করা যাবে। লোকে আশ্চর্য হয়ে যাবে, ভয় পাবে, আমাকে সমীহ করবে। এই তুচ্ছ ছেলে মানুষই লোভের বশে আমি চারিদিকে তাকিয়ে যখন দেখলাম কেউ নেই, তখন চট করে মূর্তিটার গলা থেকে কবচটা খুলে আমার পকেটে পুরে নিলাম। যেই মুহূর্তে কবচটা আমার হাতে এলো, আমার মনে হলো যেন একটা ঠান্ডা বিষাক্ত স্রোত আমার শির দাঁড়া দিয়ে নেমে গেল। মনে হলো আমি শুধু একটা কাঠের টুকরো চুরি করিনি, আমি আমার ভাগ্যকে, আমার আত্মাকে কোনো এক অশুভ শক্তির হাতে তুলে দিয়েছি। কিন্তু তখন আমার জ্ঞান ছিল না। আমি সেটাকে পকেটে নিয়ে বাড়ি ফিরে এলাম। সেই দিন থেকেই আমার পতন শুরু হলো। আমার সফল ব্যবসায় দেখতে দেখতে লোকসান হতে শুরু করলো। যাদের আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, তারাই আমার পিঠে ছুরি মারল। আমার মন থেকে সততা, দয়া, মায়া সব উঠে যেতে লাগলো। আর তার জায়গায় জন্ম নিল এক অতৃপ্ত লোভ আর হিংসা। আমি দেনার দায়ে ডুবে গেলাম। আমার স্ত্রী, আমার ছেলে সবাই আমাকে ছেড়ে চলে গেল। আমি বুঝতাম আমার ভেতরে এমন কিছু একটা বদল ঘটেছে, কিন্তু আমি অসহায় ছিলাম। ওই কবচটা আমার পকেটে থাকলেই আমার মাথায় নানা রকমের অসৎ বুদ্ধি খেলতো। কাকে ঠকাবো, কার ক্ষতি করব, কিভাবে আরো আরো অর্থ উপার্জন করব। গাঙ্গুলি মশাইকে আমি চিনতাম। তার টাকার প্রতি লোভের কথা, তার সরল বিশ্বাসের কথা সবই আমি জানতাম। যেদিন আমি তাকে খুন করার পরিকল্পনা করি, সেদিন ওই কবচ আমার পকেটেই ছিল। আর ওই কবচ সঙ্গে থাকলেই সে আসত। দেবতা আয়ায়ুর অনুচরী হাকিকা। সে যেন আমাকে ভেতর থেকে নির্দেশ দিচ্ছিল, এটাই সুযোগ, এই টাকাটা পেলেই তোমার সব দুঃখ শেষ হয়ে যাবে। আমি একাই অন্ধকারে জঙ্গল দিয়ে তার বাড়িতে ঢুকলাম। আর তারপর যা ঘটেছে তা তো আপনি জানেনই। আমার সর্বনাশটা সম্পূর্ণ করে, ওর প্রতিহিংসা মিটিয়ে, কবচটা সেদিন রাতেই ওই জঙ্গলে আমার পকেট থেকে হারিয়ে গেল। আমি পরে ওটা খুঁজতেই আবার গ্রামে ফিরে এসেছিলাম, আর তখনই আপনার হাতে ধরা পড়লাম। তার কথা শেষ হলে ঘরের ভেতরটা এক দীর্ঘ ভারী নিস্তব্ধতায় ডুবে গেল। আমি তার দিকে তাকিয়েছিলাম। একজন উচ্চাভিলাষী মানুষের লোভ এবং কুসংস্কারের হাতে করুণ পতনের এক জীবন্ত নিদর্শন তিনি। বিচারে জানকীবাবুর যাবজ্জীবন দ্বীপান্তরের আদেশ হল। আইন তার কাজ করেছিল, রহস্যের সমাধান হয়েছিল। আমি যতদূর জানি, জানকীবাবু এখন আন্দামানে তার পাপের প্রায়শ্চিত্ত করছেন। আর সেই অভিশপ্ত কবচ, সেটি এখন আদালতের মালখানায় ধুলো মাখা এক টুকরো প্রমাণ হিসাবেই পড়ে আছে। কিন্তু আমার কাছে ওটা শুধু একটা কাঠের টুকরো নয়, ওটা এক তীব্র লোভ, এক ভয়ঙ্কর পাপ আর এক ট্র্যাজিক ড্রামা পরিণতির সাক্ষী। মাঝে মাঝে আজও আমার সেই রাতের কথা মনে পড়ে। আর আমি ভাবি, মানুষের পতন কি সত্যিই কোনো বাইরের অশুভ শক্তির হাতে হয়,
নাকি তার মনের ভেতরের লোভই তার সবচেয়ে বড় শত্রু, তার সবচেয়ে ভয়ঙ্কর অপদেবতা?